দর্শক, ইস্পাহানি মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমুদ্দিন। আমরা আজকে কথা বলতে চাই বর্তমান রাজনীতির হালচাল নিয়ে। সেখানে করিডোরের বিষয় যেমন রয়েছে, নতুন রাজনৈতিক দলগুলোর অবস্থা আসলে কি দাঁড়াচ্ছে। অনেকগুলো রাজনৈতিক দলেরই মধ্যে নিবন্ধনের আবেদন করেছে, সে নিয়েও আমরা খানিকটা কথা বলতে চাই। বিশেষত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসলে হচ্ছে কিনা সেটা নিয়েও কথা বলবো। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব মাহমুদুর রহমান মান্না, তিনি সভাপতি নাগরিক ঐক্য। আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি। সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন জনাব আলতাফ পারভেজ, লেখক ও গবেষক। আলোচনায় যাবার আগে শুরুতে এনসিপি আজকে কিছু কথা বলেছে মানবিক করিডোর নিয়ে, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নিতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জাতীয় নাগরিক পার্টির সংলাপ। আলোচনায় ছিল সংস্কার, ন্যায় বিচার আর নির্বাচন সহ সাম্প্রতিক সব ইস্যু। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক প্রশ্নের জবাবে বলেন, মানবিক করিডোর বিষয়ে পরিষ্কার ধারণা নেই রাজনৈতিক দলগুলোর, তাই সিদ্ধান্তের আগে প্রয়োজন জাতীয় সংলাপ। কারণ এই সরকার কিন্তু একটা কনসেনসাসের ভিত্তিতেই তৈরি হয়েছে বা পরিচালিত হচ্ছে। একটা রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক দলগুলো থেকে একটা সমর্থন সরকারের প্রতি আছে, ফলে এবং এই ধরনের একটা সিদ্ধান্ত, একটা জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে আলোচনার প্রয়োজন। আর ফ্যাসিস্ট গণহত্যাকারীর বিচারের আগে নির্বাচনের পক্ষে নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই, সংস্কার প্রয়োজনীয় হবে, তারপর জাতীয় নির্বাচন। এর আগে নিজ কার্যালয়ে গণসংহতি আন্দোলনের সাথে বৈঠক করে এনসিপি। সংবাদ সম্মেলনে জানায়, এজেন্ডা ভিত্তিক রাজনৈতিক ঐক্য হলেও নির্বাচন ঘিরে এখনই জোট গঠন করতে চায় না তারা। এ সময় সংবিধান সংস্কার টেকসইয়ে জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরেন জোনায়েদ সাকি। এজেন্ডার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে, কিন্তু নির্বাচনী কোনো ধরনের ঐক্য বা জোট, সে বিষয়ে আমরা এই ধরনের কোনো ধরনের আলোচনাতেও আমরা এখনো আগ্রহী না। জনগণের ম্যান্ডেট নিয়েই সংবিধানটা বলা, যাতে করে এই যে সংস্কারটা করা হবে, যা পরিবর্তনটা করা হবে, সেটা টেকসই। মনে রাখেন, সংবিধান কিন্তু জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ। এদিকে অন্য এক আয়োজনে নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতে সজাগ থাকার তাগিদ দেয় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই জুডিশিয়ারি পুরো প্রক্রিয়া চলাকালীন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আমরা আগামী 2 তারিখ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আমরা বিক্ষোভ মিছিল করব। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। শুরুতেই আলোচনা করতে চাই মানবিক করিডোর নিয়ে খানিকটা। জনাব রিপন, আপনার কাছে আসবো। এই যে পরিস্থিতি, সেখানে নানান ধরনের মতামত দেওয়া হচ্ছে এবং অনেকেই বলছেন যে এটা নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করাটা জরুরি ছিল। আপনাদের অবস্থানটা কি? ধন্যবাদ আপনাকে। আপনি উপস্থাপনে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা জরুরি ছিল, বলার অপেক্ষা রাখে না। এই সরকার যদি নির্বাচিত সরকার না, কিন্তু সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে এক ধরনের কনসেনসাস মিনস পলিটিক্যাল পার্টিস। 5ই অগাস্টে যে গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, সেই অভ্যুত্থানের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করার যতগুলো শক্তি আছে, অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল শক্তিসমূহ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি, অর্থাৎ তার প্রতি সমর্থন জানিয়েছে আনডাউটেডলি। তো সুতরাং এই সরকার কিন্তু জবাবদিহিতার ঊর্ধ্বে নন। ঠিক আকাশ থেকে সরকারটি পড়েনি। যে সমস্ত শক্তিসমূহ, অর্থাৎ 5ই অগাস্টের শক্তিসমূহ সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সুতরাং 5ই অগাস্টের শক্তিসমূহের কাছে সরকারের জবাবদিহিতা থাকতে হবে, খুব ক্লিয়ার। সুতরাং অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে সরকার আপনার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের একটি রাজ্যে, আমরা জানি ওটা মোটামুটি একেবারেই আপনার জান্তা সরকারের চাপে অথবা তাদের আক্রমণের মুখে ওই রাজ্যটি লকড হয়ে আছে অনেকটা। তো সেখানে মানবিক বিপর্যয় ঘটছে, সেখানে খাদ্য সামগ্রী, ওষুধ সামগ্রী, নানা কিছু দরকার আছে। এই প্রয়োজনটা বা এই মানবিক বিবেচনাটাকে আমরা অস্বীকার করছি না, কিন্তু এটার কতগুলো ইম্প্যাক্ট আছে সারা পৃথিবীতে। যদি আমরা হিউম্যানিটেরিয়ান প্যাসেজের কথা যদি আমরা ভাবি, যদি আমরা যদি চিন্তা করি সাম্প্রতিককালে সিরিয়ার কথা, আমরা যদি চিন্তা করি, যদি আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা আমরা যদি
আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে সংঘাতের সময় যদি সেখানকার যদি আমরা হিউম্যানিটেরিয়ান প্যাসেজের কথা যদি চিন্তা করি, বসনিয়া হার্জেগোভিনার ক্ষেত্রে যে মানে আপনার যেটা মানবিক করিডোর অথবা হিউম্যানিটেরিয়ান প্যাসেজের কথা যেটা বলা হচ্ছে, এ কোনোটাই কিন্তু খুব ফলপ্রসূ হয়নি। সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় জাতিসংঘ পরিচালিত বা জাতিসংঘের মধ্যস্থতে যে সমস্ত দেশের উপর দিয়ে বা যে অঞ্চলের উপর দিয়ে আপনার এই যে মানবিক করিডোর গিয়েছিল, এটার ফল কোনোদিনই ভালো হয়নি। রক্তাক্ত ইতিহাস, খুবই খারাপ অবস্থা, এবং যেই দেশের উপর দিয়ে গিয়েছে তাদের অবস্থা খুবই কাহিল হয়েছে। বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ, আমরা কোনো পরাশক্তি নেই, আমরা কোনো যুদ্ধ বিগ্রহে কোনো দেশের সাথে জড়াইনি। এইখানে আমাদের দেশের স্বাধীনতার বয়স তো 54 বছর, মোটামুটি 54 বছর প্রজাতন্ত্র আমাদের। যে সমস্ত রাষ্ট্রগুলো আমাদের চেয়েও বেশি প্রবীণ, যাদের কূটনীতি এবং নানা ধরনের অভিজ্ঞতায় যারা বিষয়গুলো হ্যান্ডেল করেন, তাদের অভিজ্ঞতার কথা যদি আমরা চিন্তা করি, ধরুন ইভেন ইন্ডিয়া, এই যে রাখাইনে ওখানে কিন্তু মানে ওখানে যে সমুদ্রে, ওখানে যে বঙ্গোপসাগর যে উপকূলে, সেখানে কিন্তু ভারত নির্মিত কিন্তু একটা মানে সমুদ্র বন্দর আছে, সিত্তেই সমুদ্র বন্দর আছে। চীনের নির্মিত একটা সমুদ্র বন্দর কিন্তু ওই রাজ্যতেই আছে। সুতরাং যদি মানবিক সহায়তা করার যদি প্রয়োজন থাকে জাতিসংঘের, তারা কিন্তু আপনার ভারতকে অ্যাপ্রোচ করতে পারতো। আমরা ওই সমুদ্র বন্দর দিয়েও কিন্তু আপনার রাখাইন অ্যাক্সেসের সুযোগ আছে। আচ্ছা, ওই যে ওদের যে মানে আপনার মানে কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট যেটা আছে, সেটা দিয়ে করা যেতে পারতো। চীনকেও অ্যাপ্রোচ করা যেতে পারতো। এক্স্যাক্টলি উই ডোন্ট নো যে চীন সেটা অস্বীকৃতি জানিয়েছে কিনা, অথবা ভারত সেখানে অস্বীকৃতি জানিয়েছে কিনা, যার জন্য থার্ড অপশন হিসাবে বাংলাদেশের কাছে আসলো। মানে আপনার মিয়ানমারের সাথে কিন্তু আরও অন্যান্য রাজ্য, লাওস থেকে শুরু করে আপনার থাইল্যান্ড থেকে আরও অন্য রাজ্যগুলোর কিন্তু এই এশিয়ার অন্যান্য দেশগুলোর কিন্তু আপনার সীমান্ত আছে। তো বাংলাদেশটা কেন? এই বিষয়টি কি বাংলাদেশের সরকার বর্তমান যারা আছেন তারা কি জাতিসংঘের কাছে আর্গিউ করেছেন কি না? কারণ এটা তো আমাদের জন্য একটা বিপদও হতে পারে, খুব সোজা কথা, বিপদও হতে পারে। কারণ যেই ইতিমধ্যে কিন্তু আবার লক্ষাধিক রোহিঙ্গা কিন্তু আমাদের দেশে আবার মানে আশ্রয় নিয়েছে বা ইনফিল্ট্রেট করেছে, যেখানে 2 লক্ষ রোহিঙ্গাকে আমরা এই প্যাসেজের মাধ্যমে পাঠানোর স্বপ্ন দেখেছি যে ওখানে রিলেশনশিপ ইমপ্রুভ করার নামে, উল্টো দেখলাম বাড়তি লক্ষাধিক রোহিঙ্গা আবার আমাদের দেশে ইনফ্লাক্স এর ঘটনা ঘটেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনার এই মুসলিম রোহিঙ্গারা কিন্তু মিয়ানমার জান্তার কাছেও নিপীড়িত হচ্ছে, অন দ্য আদার হ্যান্ড আরাকান আর্মির হাতেও মানে নিপীড়নের শিকার হচ্ছে। তাহলে আমাদের দেশে আশ্রিত রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনটা, একটা পিসফুল এনভায়রনমেন্টের রিপ্যাট্রিয়েশন স্কোপটা কোথায়? এই বিষয়গুলো প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি সরকারের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করেছেন, উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছেন, হাই রিপ্রেজেন্টেটিভ করেছেন রোহিঙ্গাদের বিষয়ে। অতি সম্প্রতি হাসিনার এক মানে চামচা, হাসিনার পক্ষে তাল বাজানো এক লোক, রাষ্ট্রদূত সুফিউর রহমান বলে এক রিটায়ার্ড, তাকে পর্যন্ত আবার বিদেশ থেকে নিয়ে এসে আবার এখানে মানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অথবা অনেক সোজা কথা প্রতিমন্ত্রীর পদমর্যাদা তাকে এনগেজ করেছে। অর্থাৎ একাধিক লোকজন ফরেন মিনিস্ট্রিতে আপনার এনগেজড আছে। এই লোকগুলো তো অভিজ্ঞতা থাকার কথা। তারা কি উপদেশ দিলেন আমরা কিছু জানলাম না। অল অন এ সাডেন আমরা জানলাম পররাষ্ট্র উপদেষ্টার স্টেটমেন্টে যে গভর্নমেন্ট এরকম ভাবছে। তো গভর্নমেন্ট কি এরকম ভাবতে পারে কিনা? অন্তর্বর্তীকালীন, আমাকে 2 সেকেন্ড আমি শেষ করে দিতে যাব, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে এটার ইংরেজি নাম হচ্ছে ইন্টারিম। আর অন্তর্বর্তীকালীন বাংলাদেশের মানুষ খুব ভালো করে বোঝে ভেরি টেম্পোরারি, একদম অস্থায়ী একটা সরকার। এই ধরনের একটি সরকার, অনির্বাচিত একটি সরকার, তারা এই ধরনের একটা সিরিয়াস ইস্যুতে, যেখানে বাংলাদেশের নিরাপত্তা ইস্যুগুলো জড়িত আছে, এই জন্য সিরিয়াস ইস্যুতে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটি অস্থায়ী সরকার, তারা যেখানে জনগণের কাছে জবাবদিহি না, জনগণকে নিয়ে যারা রাজনীতি করেন তাদের কাছে এক ধরনের জবাবদিহিতা তাদের থাকা উচিত ছিল। সেখানেও তারা সেই জায়গাটিতে যাননি। এটা প্রত্যাশিত ছিল না। আসতে চাচ্ছি, এই মানবিক করিডোরের মাধ্যমে কি এই ক্ষেত্রে এক ধরনের আঞ্চলিক অস্থিতিশীলতা বা বাংলাদেশের যুদ্ধে জড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, নাকি এটা শুধুমাত্র ওই মানবিক উদ্দেশ্যে সেখানে ত্রাণ পৌঁছে দিয়েই বাংলাদেশ আবার হাত গুটিয়ে নিতে পারবে? আমি বলবো জি। আচ্ছা, সেটা হলো মানবিক করিডোর নিয়ে চারিদিকে কথা হলেও সরকার কিন্তু ব্যাখ্যা করে বলেনি এখনো যে আসলে সরকার কি দিতে চায় আর জাতিসংঘ কি চায়, এবং আরাকান আর্মি এতে রাজি আছে কিনা, বার্মার সরকার রাজি আছে কিনা।
এবং আমরা দেখলাম যে সরকারের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা বা দায়িত্ববান ব্যক্তি দুরকম কথা বললেন। একজন বললেন কিছু শর্ত সাপেক্ষে নীতিগতভাবে আমরা এটা দিতে রাজি হয়েছি, আরেকজন বললেন এই বিষয়ে কোনো আলোচনাই হয়। তো সরকারের দুজন এমন দুটো কথা বললেন যে দুটো খুব স্ববিরোধী। আমার যেটা মনে হয় সরকারের একটা অংশ আন্তর্জাতিকভাবে কূটনীতিকভাবে এগিয়ে থাকার জন্য এটা বললেন, এটা একটা কৌশল হিসাবে যে আমরা জাতিসংঘের সবকিছুতে রাজি আছি। কিন্তু যেটা উদ্বেগের ব্যাপার সেটা হলো, আমি দুটো উদ্বেগের কথা শুরুতে বলি যে আরাকানের নিজের সঙ্গেই সমুদ্র বন্দর রয়েছে, ফলে আরাকানে যদি কোনো ত্রাণ পাঠাতে হয় জাতিসংঘ সেখানে জাহাজের মাধ্যমে পাঠাতে পারে, এবং এতে যদি বার্মার সরকার এবং আরাকান আর্মি রাজি থাকে এটা পাঠাতে তো কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে এখন তাহলে একটা সন্দেহের ব্যাপার যে বার্মার সরকার এতে রাজি আছে কিনা। আমি এক্ষেত্রে আপনাকে একটা কথা বলতে চাই যে বর্মায় যে ভূমিকম্প হয়েছে তার প্রথম 20 দিন সেখানে ট্রুসি ছিল, অর্থাৎ যুদ্ধবিরতি ছিল, সরকারই ঘোষণা করেছিল। এর মধ্যে আরাকানে 409 বার হামলা হয়েছে, বোম্বিং হয়েছে। তার মানে আরাকান পুরোপুরি একটা যুদ্ধক্ষেত্র। তো এরকম একটা যুদ্ধক্ষেত্রে মানবিক করিডোর বা মানবিক সাহায্য পাঠাতে হলে সেখানে একটা সেফ জোন লাগবে। এখন সেই সেফ জোনটা আবার প্রশ্ন হলো যে এই করিডোরটা কি এয়ার করিডোর হবে কিনা, এবং সেই সেফ জোনকে নো ফ্লাই জোন দিয়ে কভার করা হবে কিনা, সেই নো ফ্লাই জোন কে এনশিওর করবে, এবং সেই নো ফ্লাই জোনে যদি কেউ অ্যাটাক করে সেটা মানে বাধা দেওয়ার জন্য তৃতীয় পক্ষ কে হবে। ফলে এখানে একটার পর একটা কিন্তু মানে সামরিক বিষয় চলে আসছে, যদিও আমরা বলছি এটা মানবিক ত্রাণ বা মানবিক করিডোর। দ্বিতীয়ত যেটা উদ্বেগের ব্যাপার যে এই মানবিক করিডোরটার ব্যবস্থাপনা কে থাকে, এবং এটার ব্যবস্থাপনা যদি জাতিসংঘ থাকে, এবং এটা কি দ্বিমুখী করিডোর হবে কিনা, অর্থাৎ বাংলাদেশ থেকেও যাবে এবং বর্মা থেকেও বা আরাকান থেকেও আসবে। যদি এটা দ্বিমুখী করিডোর হয় আমার নিজের একটা উদ্বেগের ব্যাপার যে তাহলে আরাকানে বাকি যে রোহিঙ্গা রয়েছে তারা এরকম একটা সেফ জোন এবং মানবিক করিডোর পেলে তাদের অনেকে কিন্তু আবার বাংলাদেশে চলে আসতে পারে। ফলে এইটা একটা উদ্বেগের ব্যাপার আছে। তৃতীয় যে প্রসঙ্গ যে এই করিডোরে দিয়ে যে পণ্য যাবে সেটার ব্যবস্থাপনা কে থাকবে এবং সেটার বিলি বন্টনে কে থাকবে। রোহিঙ্গারা সেই বিলি বন্টনে আরাকানের ভিতর থাকবে কিনা, আরাকান আর্মি তাতে রাজি হবে কিনা, এইটা আমার যতদূর আমি জানি আরাকান আর্মি রোহিঙ্গাদের এই ধরনের বিলি বন্টনে যুক্ত করতে রাজি হবে কিনা আমার গভীর সন্দেহ রয়েছে। তো সেসব মিলিয়ে যে এই মানবিক করিডোর বাংলাদেশ কেন দিবে এবং এতে বাংলাদেশের স্বার্থের জায়গাটা কি সেইটা কিন্তু এখনো স্পষ্ট নয়। মানে বাংলাদেশের স্বার্থ তো প্রধানত হবে এই যে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে। আরাকান আর্মি এই বিষয়ে রাজি হবে কিনা, কারণ আরাকান আর্মি কোনো চাপে না পড়লে, কোনো দুঃসময়ে না থাকলে কিন্তু এটা রাজি হওয়ার কথা নয়। এই মুহূর্তে প্রদেশটির প্রায় 80 থেকে 90% 17টি টাউনশিপের 14টি ওদের দখলে আছে এবং বাকি বড় দুটি ওরা ঘেরাও করে রেখেছে, অর্থাৎ ওরা একটা সুবিধাজনক অবস্থায় আছে। এবং আরাকানে দুর্ভিক্ষ অবস্থার যে কথা বলা হচ্ছে এটা কিন্তু খুব বাস্তবসম্মত নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি। সেখানে কিছু পণ্যের সংকট আছে, কিন্তু আরাকান আর্মি বাংলাদেশকে বরং অফার দিচ্ছে যে তাদের সাথে ট্রেড করার জন্য কৃষি পণ্যে, অর্থাৎ তাদের কৃষি পণ্য বিক্রির মতো অনেক কিছু আছে এবং তারা সেগুলো বিক্রি করে রাজস্ব আদায় করতে চায়। তাদের কিছু পণ্যের সংকট আছে, কিন্তু সেটা দুর্ভিক্ষ অবস্থা নয় যেটাকে মানবিক করিডোরের জন্য জাতিসংঘ বলছে। ফলে এখানে অনেকগুলো অস্পষ্ট প্রশ্নবোধক বিষয় আছে, সরকার এগুলো যদি স্পষ্ট করে সেটা ভালো হয়। জি, ধন্যবাদ। জনাব মান্না, আপনার কাছে আসতে চাই, এই যে বাংলাদেশের ভেতরে রাজনৈতিক দলগুলোকে আলোচনার মধ্যে নিয়ে এই ব্যাপারে কি ঐক্যমত্যে পৌঁছানোর সুযোগ আছে বা দরকার আছে, নাকি বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন অবস্থার কথা একটু আগে ডক্টর রিপন বলছিলেন সেটা বিবেচনায় নিয়ে আসলে এই ধরনের বিষয় থেকে দূরে থাকাটাই সমীচীন হবে? আলোচনা করবার পরে রেজাল্ট কি হতো সেটা আপনি আগেই তো প্রেডিক্ট করতে পারবেন না। হয়তো আমাদের বহু বিভাজিত সমাজের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আলোচনা শুরু করেন না কেন, দেখা যাবে যে শেষ পর্যন্ত হয়তো আমরা একমত হতে পারছি না। আমাদের এই দেশে তো যতগুলো সংলাপ হয়েছে সেই সংলাপের ফসল শেষ পর্যন্ত ভালো হয়নি। কিন্তু এখন যে ইস্যুটা নিয়ে কথা হচ্ছে
সেটা এতই বিতর্কিত হয়েছে এবং সেটারই এত বেশি প্রশ্ন উঠেছে যে স্বাভাবিকভাবেই যারা স্টেক হোল্ডার আছেন, পলিটিক্যাল পার্টি বলেন বা ধরেন কনসার্ন লোক যারা, বা এমনি সিটিজেনদের কথাই বলেন না কেন, সবাই তো নিজের সিকিউরিটির কথা বলতে পারে। আমি যে একটা কাজ করলাম সেটা আমার জন্য ভালো হলো কি মন্দ হলো, আমার তো জানবার অধিকার আছে। এই আলোচনা যদি হতো, শেষ পর্যন্ত যদি দুটো একটা পয়েন্টে বা মেজর দুটো একটা পয়েন্টে, আমি মেজর পয়েন্টে খুব বেশি বিতর্কের জায়গায় দেখি না, তারপরেও সেরকম কিছু যদি হতো তারপরে সেটা আলোচিত হতে পারত, যাতে সবার এক ধরনের ধারণা হতো। এখন বাই অ্যান্ড লার্জ মানুষ এটা সম্পর্কে একদম অন্ধকারের মধ্যে আছে, কিছুই জানে না ঠিক মতো। এমনকি আলতাফ পারভেজ সাহেব এতক্ষণ যে কথাগুলো বললেন, মানে উনি তো লেখেন বা যাই করেন, আমরা তার সম্পর্কে জানি যে উনি এগুলো জেনে শুনেই বলেন। আসলে আমার রিপোর্টও বলেছেন, দুইজন আমি বলবো যে খুবই ডিটেলস বলতে পেরেছেন এবং তাদের বলবার পরে বলার খুব কিছু বাকি থাকেনি। ফলে এর মধ্যে কনসার্ন যেগুলো সেগুলো খুব ক্লিয়ারলি উঠে এসছে। আপনি মানে তাদের জন্য সাহায্য সামগ্রী পাঠাবেন বা যাই তাদেরকে হেল্প করবার জন্য দেন, সেটার মেকানিজম, ম্যানেজমেন্ট কিছু ঠিক হয় নাই, অথরিটি ঠিক হয় নাই। লোকালি মানে আমাদের এখানে কিংবা যেখানে পাঠাচ্ছেন সেখানেও অথরিটি ঠিক হয় নাই। তো আমি তো জানতে চাইতে পারি তাহলে কি করছেন। আর এমন একটা জায়গায় পাঠাচ্ছেন যেটা আমরা সবাই জানি যে সেই জায়গাটা একদম যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে রাজনৈতিক অন্যান্য মতাদর্শগত দিক থেকে ক্ষত বিক্ষত একটা ভূ রাজনীতির রীতিমতো সংঘাতপূর্ণ পরিস্থিতি আছে। এখানে অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্টের প্রসঙ্গ টানছেন, সেটা কি প্রাসঙ্গিক এই আলোচনায়? প্রাসঙ্গিক হতেই তো পারে, মানে কিভাবে প্রাসঙ্গিক তা আমি বলছি না, কিন্তু প্রাসঙ্গিক হতে পারে। আচ্ছা, একটা মজার কথা বলি, আজকে এই বিকেলের দিকে ধরেন এক জায়গায় কথা বলছি যখন, তখন এই আলোচনা উঠেছে, একজন বললেন যে আপনি যদি করিডোর না দেন তাহলে এখানকার রোহিঙ্গাদের পাঠাবেন কিভাবে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, ইজ ইট কন্ডিশনাল? আমি তাকে পাঠাবো, সেটা কি কন্ডিশন যে আমাকে এটা দিতে হবে? জাতিসংঘ কি এরকম বলেছে বা আর কেউ বলেছে? উনি জানেন না, বা ওখানে আরও দুজন যারা বলছেন তারা মিলে মনে করছেন যে এটা হয়তো ওই জন্যে করা হয়েছে, অথচ এটা ওটার সাথে কিভাবে রিলেটেড তা আমি নিজেই জানি না, কেমনে রিলেটেড হতে পারে। এরকম করে ওইখানে রোহিঙ্গা প্রশ্ন বলেন বা ওই জায়গাটা একদম খুবই একটা বায়বী অবস্থায়, মূলত কন্ট্রোলটা তো আরাকান আর্মির সাথে আছে। আপনি কার সাথে চুক্তি করছেন বা কার সাথে সমঝোতা করছেন এগুলো কিছুই জানা নাই। আমি জানতে পারবো না কেন? আপনি কার ফেভারে কাজ করছেন? আপনি যেটা করছেন, যেহেতু সেখানে মানে বড় বড় শক্তি যেগুলো তারাই ইনভলভ আছে, তাদের কেউ পক্ষে কেউ বিপক্ষে এরকম আছে কি? এবং একটা প্রক্সি ওয়ারের মধ্যে ইতিমধ্যে জড়িয়ে গেছেন বলে কেউ কেউ কিন্তু বলছে, এটাকে আরও অ্যাগ্রেভেট করছে পরিস্থিতিটা শেষ পর্যন্ত কোন দিকে যাবে। তো এতগুলো প্রশ্ন রেখে আপনি আলোচনা ছাড়াই একপাক্ষিকভাবে করবেন, এবং কে করবে সেটা একটা অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস স্কাই হাই একটা পার্সোনালিটি হোক না কেন, হি ইজ ইন দিস সয়েল, উনি দেশের মানুষ, তো দেশের ল তো তাকে মানতে হবে। দেশের ল যদি মানেন তিনি, তাহলে আমরা বাইরে এই ধরনের কোনো একটা চুক্তি করি, সমঝোতা করি, যাই করি, আমার দেশের মানুষের তো জানার অধিকার আছে। এবং সেটা উনি নির্বাচিত নন, যেভাবে হোক তারপর আস্থা আছে বলে উনি সেটা তো এরকম করে কাজে লাগাতে পারেন না বা ব্যবহার করতে পারেন না। আমি মনে করি কতখানি ঐক্য হতো সেই প্রশ্ন বড় কথা নয়, কিন্তু নিশ্চিতভাবেই এটা স্টেক হোল্ডার, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অবশ্যই প্রয়োজনীয় ছিল। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো জনাব আলতাফ পারভেজ আপনার কাছে। সাম্প্রতিক সময় একটি নিবন্ধ আপনার লেখা, সেটা নিয়ে বেশ আলোচনা হয়েছে। সেখানে নতুন যে রাজনৈতিক দল ছাত্রদের, সেটা নিয়ে আপনি লিখেছেন, এবং আপনি ভারতে রাহুল গান্ধী কিংবা এরা অনেক আগে চে গেভারার যে রাজনৈতিক অভিযাত্রা, সেটার সাথে মিল রেখে তাদেরকে এক ধরনের পরামর্শ দিয়েছেন যে তাদের মানুষের বাড়ি বাড়ি যাওয়া প্রয়োজন। এই যে নতুন ধরনের রাজনীতির কথা বলা হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেটা কি এই ছাত্রদের দলের মাধ্যমে আদৌ সম্ভব, তারা যদি চায়ও? না, প্রথমত তো
দেখুন, আমি নিজে 90-এর গণ অভ্যুত্থানের একজন কর্মী ছিলাম। তার আগে গবেষক হিসাবে আমার অন্যতম আগ্রহের জায়গা এখানে মান্নাবে আছেন জাসদের উত্থান, নভেম্বর অভ্যুত্থান, এবং এইবারের অভ্যুত্থানেও একজন লেখক সাংবাদিক হিসেবে আমি যতটুকু সম্ভব সামিল ছিলাম। আমি এই আন্দোলন গণ অভ্যুত্থান ওন করি। ফলে গবেষকের যে দায়িত্ব, যে নির্মোহ থাকা সব বিষয়ে, কিন্তু 24-এর অভ্যুত্থান, 90-এর গণ আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, এগুলা আসলে এত বেশি আবেগ তৈরি করে, সেগুলো নিয়ে নির্মোহ থাকা যায় না। তো 90-এর অভ্যুত্থান আমাদের অনেকাংশে ব্যর্থ হয়েছে। 71-72 নিয়ে আমরা অনেক হতাশার কথা আছে। এখন 24-কে ব্যর্থ হতে দেখতে চাই না আমি, এটা আমাকে মানে আন্দোলিত করে। সেই জন্যই আমি ওই লেখাটা লিখেছিলাম। কি কি বিষয় আমাকে আন্দোলিত করে আমি একটু বলতে পারি। এখন বাংলাদেশের রাজনীতি একটা টানাপোড়েনে আছে, সংস্কার, নির্বাচন, এগুলো নিয়ে একটা টানাপোড়েন হচ্ছে, কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। আমরা যদি স্মরণ করি জুলাই এবং অগাস্টের কথা, তখন 5ই আগস্টের পরপরই বড় বিষয় হয়েছিল যে আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, আমাদের বৈষম্য কমাতে হবে, আমাদের রাষ্ট্র কাঠামোর সংস্কার লাগবে। এইসব বিষয়ে অগাস্টের প্রথম দিকে কারো ভিন্ন মত ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে আমরা আসলে বাস্তবে হাতে কলমে বাংলাদেশের মানুষ কিছু পাচ্ছে না। আপনি দেখুন, এই আন্দোলনের প্রধান ভরকেন্দ্রে ছিল, প্রধান কথা ছিল বৈষম্য কমানো। বাংলাদেশে সবচেয়ে বৈষম্যের শিকার জনগোষ্ঠী কারা? শ্রমিকরা, কৃষকরা, দলিতরা। এখন আমরা যদি গত 8 মাসের সরকারের কার্যক্রম দেখি, আমাদের রাজনৈতিক অগ্রগতি দেখি, এই কৃষক, শ্রমিক, দলিতরা বাস্তবে কিছুই তেমন পায়নি, তাদের বৈষম্য তেমন কিছুই কমেনি। ফলে এই সময় ছাত্র আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দের, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিলেন, তাদের একটা আত্মজিজ্ঞাসার মুখোমুখি দাঁড়ানো প্রয়োজন। তারা কি হেরে যাচ্ছে কিনা, তাদের লক্ষ্য হারিয়ে যাচ্ছে কিনা, তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে কিনা। আমি বলবো, আমি এবং লেখায় সেটা বলেছি যে তারা যেই সরকার গঠন করেছে, প্রধান উপদেষ্টাকে তো ছাত্র নেতৃবৃন্দ বাছাই করেছে, এবং ছাত্র নেতৃবৃন্দ এবং প্রধান উপদেষ্টা মিলেই উপদেষ্টা পরিষদ বাছাই করেছে। ছাত্র নেতাদের 2-3 জন উপদেষ্টা পরিষদে ছিলেন, এবং মানুষ এই সরকারকে গণ অভ্যুত্থানের সরকার হিসেবেই দেখে। ফলে এখন মানুষের প্রশ্ন ছাত্র নেতৃবৃন্দের কাছে যে আমরা কি পেলাম। আমার যেটা মনে হচ্ছে, এই সরকার এবং ছাত্র নেতৃবৃন্দ মতিঝিল এবং রমনা থানায় আটকে পড়ছে, অর্থাৎ সারা দেশে ওখানে যে স্পিরিট সেটা ছড়িয়ে দেওয়া যায়নি। ছাত্র নেতারা এবং আমাদের উপদেষ্টা পরিষদের সদস্যরা খুব বেশি দেশের জেলা উপজেলায় যেতে পারেননি। মানুষ কি চাচ্ছে এবং মানুষ কি পাচ্ছে, সেই সংলাপটা অনেকাংশ অনুপস্থিত। এটাই আমাকে আন্দোলিত করেছিল যে ছাত্র নেতাদের উচিত এখন এই রমনা মতিঝিল থানার বাইরে, মিডিয়ার টকশো, সাক্ষাৎকার, এগুলোর বাইরে বাংলাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়া উচিত, শ্রমিক পল্লীগুলোতে যাওয়া উচিত, কৃষকদের সাথে কথা বলা উচিত, তারা কি চাচ্ছেন, তারা কি ধরনের সংস্কার চাচ্ছেন। যদি সেই সংস্কার ছাত্র নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক দলগুলো থেকে আদায় করতে না পারে, তাহলে তো তারা যখন সংঘবদ্ধ করে সমাবেশ শক্তি আরো বাড়ানোর প্রয়োজন আছে। সেক্ষেত্রে তাদের জনগণের সঙ্গে সংলাপ দিতে হবে। তাদের মতিঝিল এবং রমনা থানায় তদবির করে তো কিছু হবে না। কিন্তু আমি যেটা মনে করি যে ছাত্র নেতারা যখন বলছেন, এইটা একটা ভুল ছিল। তারা দ্রুত দল করে ফেলেছেন এবং আন্দোলনের ভর কেন্দ্রে নানা শক্তি নানা দিকে ছড়িয়ে পড়েছে। এখানে বিএনপি নেতৃবৃন্দ আছে, বিএনপি নেতারা, গণতন্ত্র মঞ্চ, জামাত শিবির সবাই আন্দোলনে ছিল, বামপন্থীরা ছিল। এখন কিন্তু সবাই একসাথে নেই। এই একসাথে না থাকাটার সুযোগ নিতে চায় আমি বলবো কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীগুলো, যারা গত 50 বছর বাংলাদেশের প্রশাসনে ভালো আছে, সুবিধাজনক অবস্থায় আছে, যারা স্থিতিশীলতার সুবিধাভোগী, তারা তো সংস্কার চাইবে না, রাষ্ট্র সংস্কার চাইবে না। কিন্তু ছাত্র নেতৃবৃন্দ তো এই বিষয়ে অঙ্গীকারবদ্ধ যে সংস্কার করতেই হবে। তাহলে এরকম অবস্থায় সংস্কারের এজেন্ডাগুলো এগিয়ে নিতে হলে আমি যেটা মনে করেছি যে মানুষকে আবার সংঘবদ্ধ করতে হবে এবং আবার সমাবেশ শক্তি বাড়াতে হবে।
ফলে এবং নির্বাচনকে বাধাগ্রস্ত না করেও ছাত্র নেতৃবৃন্দ এটা করা দরকার, এটাই আমি বলতে চেয়েছি। এবং গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয় তাহলে তো মানুষ এত বেশি হতাশ হয়ে পড়বে যে বাংলাদেশের সেই কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর জন্য একটা আনন্দ উল্লাসের ব্যাপার হয়ে যাবে। কিন্তু জনাব আলতাফ পারভেজ, এই যে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো যারা এই মুহূর্তে মূলত নির্বাচনমুখী এবং নির্বাচনের পরে সংস্কারের কথা অনেকে বলছেন, একেবারে গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে তারা নির্বাচনে যাবার কথা বলছেন, সেই ক্ষেত্রে ছাত্ররা যদি এখন থেকে মানে মানুষের বাড়ি বাড়ি যায়, গ্রামে গ্রামেও যায়, সেটার কি আসলে প্রভাব পড়বে? বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন কি তাতে ঘটবে? না, প্রথমত এটা এমন একটা চ্যালেঞ্জ যেটা ঘটাতে হবে। আমরা ইতিহাসে রাজনীতি যে প্রধান আমরা তো দেখেছি, তারা যে সংস্কারটুকু করতে যান সেটা খুবই সামান্য, খুবই কিন্তু এইটা হবে না। বাংলাদেশের শুধু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য হয়নি, এটা আরো অনেক বাড়তি কিছুর জন্য হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে নির্বাচন হওয়ার প্রয়োজন নেই। এখন নির্বাচন হওয়ার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোকে এটা অবশ্যই উপলব্ধি করতে হবে যে এখানে মৌলিক ধরনের সংস্কার ছাড়া নির্বাচন মানে আবার আমরা 1992 সালে ফিরে যাব, 91-92 ফিরে যাব। কিন্তু 1,500 লোক তো এটার জন্য জীবন দেয়নি। এখনো যদি ছাত্র নেতৃবৃন্দ মানুষের কাছে যায়, হ্যাঁ এবারে নির্বাচন হয়ে যাবে হয়তো, কিন্তু রাজনৈতিক দলগুলোকে তো একটা চাপে ফেলতে হবে। রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতা যাবে তাদের কাছ থেকে তো সংস্কারগুলো আদায় করতে হবে। আদায় কিন্তু এই ছাত্র সংগঠন, আমি মনে করি এনসিপি বর্তমানে যে অবস্থায় আছে সে একা পারবে না, কারণ তার সমাবেশ শক্তি ইতিমধ্যে অনেক কমে গেছে। এখানে আন্দোলনের অন্যান্য শক্তিগুলোকে সংঘবদ্ধ করতে হবে, তারা না এলে মানুষের কাছে যেতে হবে, কৃষক শ্রমিকদের কাছে যেতে হবে। এবং বাংলাদেশের রাষ্ট্র সংস্কার প্রশ্নে আমি মনে করি শ্রমিক এবং কৃষকরা, ছাত্ররা যদি আন্তরিকভাবে তাদের সাথে সংলাপে লিপ্ত হয়, শ্রমিক এবং কৃষকদের থেকে সাড়া পাওয়া যাবে। এবং ওই ধরনের বড় সমাবেশ শক্তি ছাড়া রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কার আদায় করা যাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমি এখানে একটু যুক্তি চাই, বিএনপি যে 31 দফার কথা বলছে, এই 31 দফা গণ অভ্যুত্থানের অনেক আগে তৈরি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পাটাতন, মানুষের আকাঙ্ক্ষা অনেক পাল্টে গেছে। ফলে এই 31 দফা এখন আর যথেষ্ট নয়। এখানে মান্না ভাই আছেন, গণতন্ত্র মঞ্চ যেই দাবিগুলোর কথা বলতো, যে সংস্কারের কথাগুলো বলতো, সেটা কি শুধু একটা নির্বাচনের মধ্য দিয়ে পূরণ হওয়া সম্ভব? মান্না ভাই কি বলবো? জি, জনাব মান্না নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দেবেন। এবং এর পাশাপাশি একটু পেছনে ফিরে গেলে, জাসদের সময় তো তরুণরা সংঘবদ্ধ হয়েছিল কিছু মৌলিক পরিবর্তনের জন্য, সেটা হয়তো মরুপথে হারা হয়েছে সে আন্দোলনও। এই জনাব আলতাফ পারভেজ যে প্রশ্ন আপনার কাছে করলেন, সেখান থেকেই যদি শুরু করতেন। প্রথম কথা হচ্ছে যে ধরেন আমি আমার কথা বলি, এরকম হয় না যে জোট যখন করেছেন বা অনেকে মিলে কাজ করছেন সবাই একেবারে একাকার হয়ে গেছেন চিন্তায়, ভাবনায়, কাজে করবে। ওর মধ্যেও পার্থক্য থাকে, প্রত্যেকের নিজের নিজের ভাবনা থাকে। আমি সেই জায়গা থেকে বলি, সেটা হচ্ছে যে আমি এই আন্দোলনটা যখন চলে তখন আমার দাবি ছিল 3 বছর থাকবে অন্তর্বর্তী সরকার। এবং আমি বলতাম যে এই 3 বছরের মধ্যে যে সমস্ত সংস্কার দরকার সেটাই অন্তর্বর্তী সরকারই করবে। আমার আইডিয়া হচ্ছে তখন কিন্তু ঠিক এরকম একটা সরকার হবে, যেরকম বলে না হাফ ব্রেক টাইপের, অর্ধেক বিপ্লবী অর্ধেক গণতন্ত্রী, এই টাইপের গভর্নমেন্ট হলো, এক ধরনের কম্প্রোমাইজের মধ্যে দিয়ে। সুনির্দিষ্ট লক্ষ্যাভিমুখী যেটা হবার কথা ছিল সেটা এটা হতে পারে নাই, কিন্তু এটা হতে পারত যদি আপনার আগে থেকে সিদ্ধান্ত থাকতো। কিন্তু মাঝখানে একটা কিছু হয়েছে যেটার মধ্যে আন্দোলনকারীদের সেই নিয়ন্ত্রণ ছিল না। যারা পরে আন্দোলন করতে এসছেন তারা ছিলেন একেবারে নতুন করে হঠাৎ আসা, তারাও বুঝে উঠতে পারেন নাই যখন ক্ষমতা আপনার কাছে চলে এসছে তখন ক্ষমতাটাকে কীরকম করে কাজে লাগাবেন। শেষ বিবেচনায় তো রাষ্ট্র ক্ষমতাটাই বিপ্লবের বলেন, সমাজ পরিবর্তনের বলেন, সেটার মূল প্রশ্ন। সেটাকে যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন তাহলে করবেন কীরকম করে? অতএব আমি বলছি আকাঙ্ক্ষা ওরকম ছিল না যে এরকম করে একটা নির্বাচন হবে এবং সেটা পুরনো কায়দায় নির্বাচন হবে, আগের মতোই নতুন কোনো বন্দোবস্ত হবে না, নতুন সংস্কার হবে না, মানে নতুনত্ব কিছু থাকবে না, সেইটা নিয়ে আমরা যাব। কিন্তু সেই দিকে
আমরা 5 তারিখ থেকেই আমাদের যাত্রা বন্ধ করে দিয়েছি। আমি আরও একটু স্পষ্ট করে বলি, হয়তো কেউ কেউ ছিলেন যারা ওই সময় বিপ্লবের পথে নিতে চেয়েছেন, কিন্তু এটা যাকে কাণ্ডারি বানিয়েছেন তিনি বিপ্লবের লাইনে ছিলেন না। ডক্টর ইউনূস আপাদমস্তক একজন গণতন্ত্রী মানুষ, উনি সংবিধানের বাইরে যেতে চাননি। আমি ধারণা করি, যদিও ধরেন আমি 5 তারিখে গণভবনে ছিলাম, সেখানে যে খুবই স্বল্প সময়ের আলোচনা হয়েছে, সেই আলোচনার মধ্যে খুব স্পষ্ট করে বোঝা যায়নি, অন্তত ডক্টর ইউনূস তো তখনও সিনে আসেননি, কিন্তু এটা বোঝা গেছে যে ক্ষমতা আমরা গঠন করছি না, ক্ষমতাটা আমরা যারা বসে আছি তাদের বাইরে থেকে গঠিত হচ্ছে, এবং বাইরে থেকে যে গঠিত হচ্ছে তারও বাইরে একটা কিছু আছে যেটা এটাকে ডিকটেট করছে, এবং সেই দিকে এটা চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা যে জায়গাতেই এসছে বিরাট অংশে যে বৈপ্লবিক চিন্তাধারা, পরিবর্তনের চিন্তাধারা নিয়ে লড়াইটা শুরু হয়েছিল তার সাথে কম্প্রোমাইজ হয়ে গেছে। আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে আগের জায়গায় কি ফিরে যেতে পারেন, অথবা সেই জায়গা থেকে আগের জায়গায় পৌঁছানোর জন্য কি যাত্রা শুরু করতে পারেন? আমি পরের কথাই ঠিক মনে করব, আগের জায়গায় পৌঁছানোর জন্য আমি যাত্রা শুরু করতে পারি, কিন্তু সেটাও আপনাকে খুব বুঝে শুনে কাজটা করতে হবে। আমি জনাব আলতাফ পারভেজের সঙ্গে এই একটা ব্যাপারে একটু দ্বিমত করব। কেন? উনি যে আশাটা ধারণ করেছেন, আমি জানি বাংলাদেশের ব্যাপক মানুষ এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব বা এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, ছাত্র নেতৃত্ব, তাদের উপরে আশা ধারণ করে বা পোষণ করে, কিন্তু ওনারা ওই জায়গায় হতাশ করেছেন। আমি কিন্তু ছাত্র নেতাদের দোষ দিচ্ছি না, কারণ আমি নিজে এরকম দাবি করি, ধরেন উনি যে কথাটা বলছেন, যখন জাসদ হয়, ছাত্র সংগঠন বলতে যাবো যে ওটাই জাসদ ছিল, তার নেতা আমি ছিলাম। আমি ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, জাসদপন্থী ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, 2 বার ডাকসুর ভিপি ছিলাম, বিশাল ছাত্র সংগঠন ছিল আমাদের, যে চাকসুর জিএস ছিলাম। ফলে যে বিশাল ছাত্র সংগঠন ছিল, আমি বলতে পারি এখন এরা যে ছাত্রদের নেতৃত্ব দিলেন, এটা বিশাল গণ-অভ্যুত্থান করেছে সেই চ্যাপ্টার বাদ দিয়ে। ছাত্র প্রতিনিধিত্ব করবার যে প্রশ্নটা, তার চাইতে অনেক বড় অংশের আমি প্রতিনিধিত্ব করেছি, কিন্তু আমাদের কাছে একটা সুনির্দিষ্ট লক্ষ্য ছিল। আমরা বলতাম একটা সোশ্যাল রেভলিউশন চাই, তার মধ্যে দিয়ে আমরা একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র চাই। এটার মধ্যে ইউটোপিয়ান আছে নাকি এটা বাস্তবসম্মত, ওই বিতর্ক আপনি করতে পারবেন, কিন্তু তারপর লক্ষ্যটা ছিল, কিন্তু এরা তো সেই লক্ষ্যটা সেটই করতে পারেন নাই। কিন্তু সেই লক্ষ্য থাকার পরেও সে সময় লড়াইটা এভাবে হঠাৎ করে হারিয়ে গেল কেন? না, লড়াইটা হঠাৎ করে হারিয়ে যায়নি, ওটা আবার আর একটা লম্বা আলোচনা। আমি এক কথাই বলবো, ওটা একটা হঠকারিতায় শেষ হয়ে গেছে। মানে আপনি যতদূর যেতে পারবেন না, আপনি ততদূর যেতে চেয়েছেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে গিয়ে হামলা করেছেন, করে ক্ষমতা নেবার চেষ্টা করেছেন। তারপরে সবচেয়ে বড় জিনিস, যে দেশে গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতা পরিবর্তন হয়েছে, আপনি নিজে ঠিক করেছিলেন যে গণ আন্দোলনই হচ্ছে আমার লাইন অফ অ্যাকশন, সেইটা ছেড়ে আপনি আর্ম স্ট্রাগল করতে গেছেন এই প্লেন ল্যান্ডে, জেতার কোনো সম্ভাবনা ওটার মধ্যে ছিলই না। ওই আলোচনা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু এইখানে খুবই একটা ইউনিক ক্যারেক্টার ছিল যে গণ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা জয়লাভ করেছিলাম এবং চূড়ান্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে। তার মানে এখানে বিজয়ের প্রায় সমস্ত উপাদান ছিল। কোনটা মিসিং হয়ে গেল সেটা হলো, যেটা বলা হচ্ছে নতুন বন্দোবস্ত, ওই বন্দোবস্তটাই ডিফারেন্ট ছিল। এটার দায় কি তাহলে আপনি ডক্টর ইউনূসকে দেবেন, যে তার চিন্তা ভাবনা কেবলমাত্র এই সংস্কার, যেগুলো আসলে পুরনো ব্যবস্থাকেই মোটামুটি টিকিয়ে রাখার জন্য যথেষ্ট হবে, সেটা দায়ী? মানে দেখেন, এই প্রশ্ন আমাকে করলেন আমি বেশ বিপদগ্রস্ত বোধ করব। তার কারণ হচ্ছে যে আমি ডক্টর ইউনূসকে যতদূর জানি, আমি ততদূর দিয়ে তো বিবেচনা করব। আমি যতদূর বলছি, যতদূর ভাবছি, ডক্টর ইউনূসকে এতদূর ভেবেছেন কখনো? আমি তো জানি না। আমি তাকে যতদূর জানি, ওনাকে আমি এতদূর ভাবতে দেখিনি। উনি একটা গ্রামীণ ব্যাংক করে একটা রিফর্মের মধ্যে দিয়ে চেঞ্জের কথা, নিশ্চয়ই অনেক সাকসেসফুল মানুষ, এগুলো তো বলবার দরকার নেই। কিন্তু আমি যে পরিবর্তনটা চাচ্ছি, উনি এই রকম পরিবর্তন তো চাননি। উনি এখনও যে সংস্কার করবার চেষ্টাটা করছেন, সেই সংস্কারের মধ্যেই ওই যে উনি যেরকম করে বললেন, শ্রমিকের কথা, কৃষকের কথা, তাদের পরিবর্তনের বিষয় তো নেই। আমরা যে পরিবর্তনের কথা বলেছি সংস্কারের মাধ্যমে, সেটা কিন্তু মূলত হচ্ছে গণতন্ত্রের, সংস্কৃতির, কী বলে, গণতন্ত্রের, সংবিধানের, আপনার মানবাধিকারের প্রশ্ন। কৃষকের ভাত কাপড়, শ্রমিকের ভাত কাপড়,
তার অধিকার, এই প্রশ্ন তো আসে নাই। আপনার সামনে অর্থনীতিকে বদলে দেওয়ার প্রশ্ন তো আসে নাই। আপনার সামনে পুরো সমাজ ব্যবস্থা বদলে দেওয়ার প্রশ্ন আসছে নাই। কিন্তু এটা সমাজ বিপ্লব ওই অর্থে নয়, এটা একটা গণতন্ত্রের বিপ্লব। এবং উনি যখন এসছেন তখন ওনার মাথার মধ্যে কি ছিল, তার মাথার মধ্যে কি কি কোথা থেকে কি আসছে তা সব আমি জানি না। কিন্তু আমি এটা দেখছি যে উনি না হলে সম্ভবত সেই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে যেভাবে পুরো জিনিসটা সাজানো হলো এটা হতো না। এটা ওই ছাত্রদের মাথা থেকে আসেনি। এবং আমি লিখে দিতে পারি, আমরা যে রাজনৈতিক দলগুলো মিলে এই আন্দোলন করেছি তারা সরকার গঠনে আমাদের কোনো ভূমিকাই ছিল না। কেবলমাত্র বিএনপির মহাসচিব একটা কথা বলেছিলেন যে আমরা নিজেরা এটা আলোচনা করে সিদ্ধান্ত করে সরকার করতে পারবো না, অতএব এটা তারা করুক। তারপরে এটা হয়তো ক্যান্টনমেন্টে চলে গেছে, যেভাবে হয়েছে পরবর্তীকালে সেটা আমরা দেখেছি। সেই গভর্নমেন্ট এসে এই পরিবর্তন তো করবে না। তারা সংবিধান একেবারে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে করেছে, তারা তো সংবিধানের পথেই যাবে। তারা তো ওই ডিগ্রি দিয়ে, তারা অধ্যাদেশ দিয়ে যেরকম করে বৈপ্লবিক দেওয়া হয় সেই কাজ তো করবে না, তারা করেনি। ধন্যবাদ। ডক্টর রিপন, আপনার কাছে আসি। এই যে নির্বাচন কেন্দ্রিক সংস্কার, সেখানেও যদি সীমাবদ্ধ থাকি, নির্বাচনে টাকার ব্যবহার, পেশি শক্তির ব্যবহার, এগুলো নিয়ে বিএনপির বহু নেতার মধ্যেও হয়তো দ্বিমত রয়েছে এবং অনেকের এই ক্ষোভও রয়েছে যে যথেষ্ট টাকা না থাকার কারণে তারা নির্বাচনে যেতে পারছে না, যদিও সেই যোগ্য নেতৃত্ব তাদের রয়েছে। বিএনপির ভেতরে কি এ নিয়ে আলোচনা হয় যে আপনাদের দলের মধ্যে এই রাজনীতির পরিবর্তন বা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আপনারা করতে চান? ধন্যবাদ আপনাকে। একটা জিনিস মনে করতে হবে, মান্নাভাই অনেকগুলো বিষয় অবতারণা করেছেন, আমি ওটার পরিপ্রেক্ষিতে আমি একটু যেতে চাই। প্রথমত যে 5ই আগস্টে শেখ হাসিনার যে পতন ঘটলো, এই পতনটাকে বাংলাদেশের আপামর জনসাধারণ, নারী বলেন, পুরুষ বলেন, শ্রমিক বলেন, কৃষক বলেন, ছাত্র বলেন, অর্থাৎ আপামর জনতা, তারা সবাই এই কাজটিকে নিজেদের কাজ মনে করেছিল। আমি প্রতিদিন অলমোস্ট সপ্তাহ প্রতিদিন আমাকে কোর্টে যেতে হতো। আমি যেমন চাইতাম যে হাসিনার পতন ঘটুক, আমার স্ত্রীও চাইতেন। উনি সক্রিয় রাজনীতি মোটেই করেন না। আমার কন্যাও চাইতেন, আমার আত্মীয় স্বজনরাও চাইতেন। ফলে এই যে চাওয়াগুলো, মানুষ বাজারে যেতে পারতো না, মানুষ চাপের মধ্যে থাকতো, নানা ধরনের অনেকগুলো ব্যাখ্যা দেওয়া যেতে পারে। অর্থাৎ মানুষ চাচ্ছিল সরকারকে যেতে হবে, সরকার গিয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এই যে আপামর জনতার প্রথম কথা হচ্ছে যে সরকারকে যেতে হবে। আপামর জনতা কিন্তু একটা রাজনৈতিক বন্দোবস্ত নতুন করতে হবে, এটার ভাবনা তারা ভাবেন, বলে হাসিনা আগে যাক, পরেরটা পরে হবে, এটি ছিল তাদের মাথার মধ্যে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ছাত্রদের প্রতি উনি অনেক আশাবাদ ওনার রয়েছে, আমাদেরও রয়েছে, আমরা নিজের একজন ছাত্র রাজনীতি করেছি। তো এখন কথা হচ্ছে যে ছাত্র বলে যে কথাটি বলি, এখন যারা সরকার আছেন তাদের কোনো ছাত্র সংগঠনের নাম কি আপনার এই সরকার পতনের আগে 1 মাস আগেও কি তাদের কোনো ছাত্র সংগঠনের নাম জানতেন? তারা কোন ছাত্র সংগঠন বিলং করতো? নাহিদ ইসলাম অথবা XYZ তারা যারা নেতৃত্বে আছেন, এরা কোন ছাত্র সংগঠন করতো, এটার নাম মান্না ভাই জানতেন নাকি? শুনেছেন কখনো? আমরা কেউ শুনি নাই। নেতা এমনি হয় নাকি? আকাশ থেকে নেতা পড়ে? 69 যখন গণ অভ্যুত্থান হয়েছে, তার আগে তো লড়াইটা দীর্ঘ ছিল। তখন সারা দেশে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রতিটি জেলাতে স্থানীয়ভাবে ছাত্র নেতা গড়ে উঠেছে, কেন্দ্রীয় নেতা গড়ে উঠেছে। মানুষ জানতো যে এরাই হচ্ছে ছাত্র নেতা, এরা পরিবর্তন চায়, এরা অভ্যুত্থান চায়, এরা আইফের পতন চায়, ইত্যাদি ইত্যাদি। এবং 9 বছরে যখন এরশাদের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন, আমি এইগুলোর উত্তর তো দিতে হবে। 9 বছর যে আমরা আন্দোলন করছি, মানুষ জানতো যে আমি আসাদুজ্জামান রিপন, আমার প্রত্যেকটা জেলায় জানতো অমুক নেতা, তারা আন্দোলন করছে, আমার কেন্দ্রীয় নেতারাও জানতেন। নেতা এইভাবে ওঠে, হঠাৎ করে নেতা করা যায় না। নিশ্চয়ই সেই নেতাগুলো যে, আমি বলছি সমগ্র মানুষই পরিবর্তনটা চায়, বিএনপির বলে আলাদা কোনো বিষয় না। আজকে ছাত্র বলা হচ্ছে, ছাত্র তো একটা অংশ মাত্র। এই ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দল ছিল, এটার মধ্যে ছাত্র শিবির ছিল, বামপন্থী ছিল, নানা অংশ ছিল। 5ই আগস্টের পর যার ঘরে তারা ফিরে গেছে। এখন একটা অংশ আছে যাদের মধ্যে একটা অংশের আবার একটা অংশ এনসিপি করেছে। আপনি এনসিপিতে শুরু করেছিলেন, আরেকটা অংশ তো একেবারে ভিন্ন আলোচনায় ছিলাম বোধহয়। নিশ্চয়ই না, আপনি বৈষম্য বিরুদ্ধে আপনি এনসিপি নিয়ে আলোচনা করছিলেন। এনসিপির প্রত্যাশার কথা বলছি এনসিপির কাছে।
মানুষ তো আগে এনসিপির নেতা কারা, জেলায় নেতা কারা, উপজেলায় নেতা কারা, সেই জিনিসগুলো তাকে জানতে হবে। সে তো জনাব আলতাফ পারভেজ সেই উনি ওনার বক্তব্য দেবেন, আমাদের তো বিএনপি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিয়ে ভাবে কিনা। বিএনপির যদি রাজনীতি সংস্কৃতির পরিবর্তন না ভাবতো তাহলে উনি যেটা বলেছেন যে অফকোর্স ইট ইজ আওয়ার পার্টি, এবং মান্না ভাইরা সবাই, এটা তো শুধু 31 দফা তো বিএনপির দফা না, শুধু আমরা যারা যারা গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করছি, দলের ভেতরে রাজনীতি সংস্কৃতি, আমার 31 দফা তো আমরা সবাই আমরা আমাদের আবারও বলছি আমাদের দলের অবস্থানটা হচ্ছে সেটা হচ্ছে যে উনি বলছেন যে এটা তো আগের আমরা উই ফেল্ট যে একটা পরিবর্তন দরকার, বিএনপি অনুভব করছে একটা পরিবর্তন দরকার, রাজনীতির সংস্কৃতির পরিবর্তন দরকার। সেই পরিবর্তন আকাঙ্ক্ষা থেকে তো আমরা 10 দফা করেছি, এরপরে আমরা 18 দফার মধ্যে গেলাম, এরপরে মান্না ভাইরা আবার যখন ইনপুট দিলেন তখন এটা 31 দফাতে মানে এটা মানে রূপান্তরিত। আমাদের দলের খুব সুনির্দিষ্ট আপনারও পেশি শক্তির ব্যবহার এবং অর্থের ব্যবহার এগুলো নিয়ন্ত্রণে আসলে আপনাকে আবারও বলি, পেশি শক্তি এগুলো অনেক পুরনো কথা, অফকোর্স দিস আর ওল্ড জার্গন। পেশি শক্তি কোন জায়গায় লাগবে এখন? কথার কথা, পেশি শক্তি দিয়ে একমাত্র রুলিং পার্টি ছাড়া অন্য কোনো পার্টি কি পেশি শক্তি এক্সারসাইজ করতে পারছে কোনোদিন? দেখছেন আপনি করছে কিনা? কখনো করতে পারেনি। তো পেশি শক্তির প্রশ্ন যে বিএনপি আগামী নির্বাচনে পেশি শক্তি নট এট অল, পেশি শক্তিটা কোন কাজে লাগবে? পেশি শক্তি নিয়ে কাজ, ওই যে 5 আমাদের নেতা তারেক রহমান একটা কথা বলে যে 5ই আগস্টের পরের রাজনীতি এবং তার আগের রাজনীতি বিপুল যে অর্থের লগ্নি করতে হয়, অনেকে বলেন 20 কোটি টাকা পর্যন্ত একটা আসনে খরচ হয়। এইটা আমি যদি আপনাকে বলি, আমি টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি আমার তো কোনো টাকা পয়সা সেই অর্থে নাই, সোজা কথা, এটা আমি পাবলিকলি বলি। আমি তো আমার এলাকায় জনসভা করছি, জনসংযোগ করছি। গত কয়েকদিন আগে আপনার অবৈধ বালু উত্তোলন, দিস আর সোশ্যাল ইস্যুস, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমি বড় সভা করে আসলাম। আবার কয়েকদিন পরে আপনার এই মাদক এবং নেশার বিরুদ্ধে আমরা প্রোগ্রাম করব। জনগণ তো আসছে, আমি তো কোনো টাকা খরচ দেখছি, আমার তো কোনো টাকা নেই, মানুষ তো আসছে, অংশ নিচ্ছে। সুতরাং যে বিপুল টাকা তাদের আগে মূল কথাটা আসেন, রাজনীতি যদি বিপুল টাকার লোকগুলো সমাহার ঘটান, তাদেরকে যদি মনোনয়ন দেন, আপনি এখন বসুন্ধরার মালিক লাইনে যদি নমিনেশন দেন, ও ব্যাটা তো জনগণের কাছে যায় না কখনো, ওই লোককে তো বিপুল টাকা খরচ করেই মানে আপনার ইলেকশনে যেতে হবে, কথার কথা। হ্যাঁ, তো এখন যদি আপনি ওই বসুন্ধরার মালিক লাইনে যদি আপনি আপনার রাজনৈতিক নেতা কর্মীরা যদি যারা আন্দোলনে ছিল তারা যদি নির্বাচনে যায়, তাদের টাকা লাগে না তো। আমি তো ছাত্র রাজনীতি, আমার তো কোনো টাকা লাগে নাই, অনেস্টলি আমার কোনোদিনই লাগে নাই এই পর্যন্ত। আমি যে প্রোগ্রাম টাকা লাগে না আসলে, এগুলো একটা ভুয়া কথাবার্তা। এবং আরেকটা কথা বলি, আমি আমার জনগণের প্রতি সম্মান রেখে বলছি, তাদের প্রতি আমার আস্থা আছে। এদেশের জনগণও টাকা খায় না, ক্লিয়ার। জনগণ টাকা খায় না। ওই বড় লোক যারা নির্বাচনে আসে, ধনিক শ্রেণীর লোকজন যারা, লুটেরা শ্রেণীর লোকজন যারা আসে, ব্যবসায়ী সম্প্রদায়ের লোকজন যারা আসে, কারণ এদের তো মাঠে অবস্থা। বিএনপি যে তাদের মনোনয়ন দেবে না, এটা আপনি কি নিশ্চিত হতে পারেন? হ্যাঁ, আপনি বিএনপি তাদেরকে মনোনয়ন দেবেন। বিএনপি তো আপনার আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে, যারা আমার দলের সাথে সংশ্লিষ্ট আছেন। আমরা ভুইফোর কাউকে তো আমরা মনোনয়ন দেবো না। যারা আমার দল করেন, যাদের কন্ট্রিবিউশন আছে, তিনি ব্যবসায়ী বলতেন তো অপাংতেও না, তিনি একজন পেশাজীবী বলতেন তো অপাংতেও না, যাদের সাথে কন্টিনিউয়াস যাদের সংগ্রামে যারা যুক্ত অবদান ছিল, তারা নিঃসন্দেহে আপনার মানে মনোনয়ন চাইতে পারেন, দল বিবেচনা করতে পারে। জি, অনেক ধন্যবাদ। জনাব আলতাফ পারভেজ, যদি আর কিছু যোগ করার থাকে, বিশেষত রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে অন্যদের, বিশেষ করে অন্যান্য রাজনৈতিক দল বিএনপি সহ, তাদের কাছে আপনার প্রত্যাশা আছে কিনা? আনমিউট করে নিতে হবে জনাব আলতাফ পারভেজ, শুনতে পাচ্ছি না, আনমিউট করতে হবে। দেখুন, এখন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আওয়ামী লীগ অনুপস্থিত এবং শিগগির উপস্থিত হওয়ারও কোনো কারণ দেখি না। এই সুযোগে অন্য দলগুলো এটা ভাবতে পারে যে যদি নির্বাচনকে আদায় করে নেওয়া যায়, তাহলে নির্বাচনের ভিতর দিয়ে তাদের ক্ষমতা সংহত হবে এবং দীর্ঘদিন তারা ক্ষমতায় থাকতেও পারবে। কিন্তু আমি একজন সাধারণ গবেষক হিসেবে আমি যেটা বলতে চাই, দেখুন, 70-এর নির্বাচনের সময়ও তো স্বাধীনতার কথা ছিল, কিন্তু নির্বাচনের পরে অল্প কয়েকটা মাসের ভিতর একটা নতুন দেশের স্বপ্ন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তেমনি এবার হয়তো প্রথমে এটা কোটা অবসানের জন্য আন্দোলন ছিল, পরে সেটা শেখ হাসিনার পদত্যাগের আন্দোলনে পরিণত হয়। এটা হয়তো অন্য এজেন্ডা তখন 5ই আগস্টে, জুলাই ছিল না আগে, কিন্তু 5ই আগস্ট এবং পরের দিনগুলোতে একটা নতুন রাজনৈতিক স্বপ্ন আকাঙ্ক্ষা কিন্তু
বাংলাদেশে তরুণ সমাজের মধ্যে জন্ম হয়েছে। আজকে আমি বলবো রাজনৈতিক দলগুলো, প্রথাগত প্রধান দলগুলো যদি এটা ইগনোর করে, এটা অস্বীকার করে, তাদের শক্তির জায়গা থেকে তারা দলবদ্ধভাবে হয়তো অস্বীকার করে এগিয়ে যেতে পারবে, ইগনোর করে এগিয়ে যেতে পারবে, কিন্তু ভবিষ্যতে ওনারা ক্ষমতায় আসলেও তরুণ সমাজের এই যে আকাঙ্ক্ষা, অবদমিত আকাঙ্ক্ষা কিন্তু তাদের তাড়িত করবে। ফলে আমি জানি তারা হয়তো এখন এটা ইগনোর করে এগিয়ে যাবে, এটা একটা বাংলাদেশের বাস্তবতা। এবং ছাত্ররা, তরুণরা অনেকগুলো সাংগঠনিক রাজনৈতিক ভুল করে ফেলেছে, সেই ভুলের কারণে তাদের সমাবেশ শক্তি কমে গেছে, আন্দোলনের ভর কেন্দ্র ভেঙে গেছে। এই সুযোগে প্রথাগত রাজনৈতিক দলগুলো নির্বাচনের দিকে এগিয়ে যেতে হয়তো পারবে, সরকার হয়তো নির্বাচন দিতে বাধ্য হবে, কিন্তু জনসমাজে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে সেটা যদি অবদমিত থেকে যায়, সেটা কিন্তু আগামীকাল পরশু একসময় কিন্তু আবার সংগঠিত হবে। সেটার মুখোমুখি কিন্তু এই রাজনীতিবিদদের হতে হবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। শেখ সাহেবকে কিন্তু পরে সেটার মুখোমুখি হতে হয়েছে। ৭৩-এর নির্বাচনে যদি সুষ্ঠু হতো, উনি কিন্তু সুষ্ঠুভাবে একটা গণতান্ত্রিক রাজনীতি বাংলাদেশ পেতে পারত, কিন্তু সেটা ইগনোর করার কারণে কিন্তু আমরা একটা অন্য ধরনের পরিস্থিতি দেখেছি। আজকে যদি আমি এটা এনসিপির কথা বাদ দিলাম, জনসমাজে ছাত্রদের মধ্যে আপনি ঢাকায় সারা দেশে গ্রাফিতি গুলো দেখুন, এগুলো তো বাইরের কেউ এসে এঁকে দিয়ে যায়নি, জনসমাজের মানুষ, তরুণ তরুণীরা মানুষ এগুলো এঁকেছে। এখানে তো তাদের মুক্তির কথা, স্বপ্নের কথা লেখা আছে। এগুলো তো আন্দোলনের ভিতর দিয়ে জন্ম হয়েছিল। এই আকাঙ্ক্ষাগুলো যদি পদদলিত করে এখন শুধু নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই, নির্বাচন অবশ্যই প্রয়োজন এবং দ্রুত প্রয়োজন, কিন্তু এই আকাঙ্ক্ষাগুলোর বাস্তবায়নও প্রয়োজন। এগুলো যদি এখন বাস্তবায়ন করা না হয়, আজকের ছাত্র সংগঠন, এনসিপি বা অন্য সংগঠন, আন্দোলনের অন্য শক্তিগুলো এটা হয়তো আদায় করতে পারবে না রাজনৈতিক নেতৃত্ব থেকে, কিন্তু এইটা সামনের দিকে আসবে। এই স্বপ্ন, এই এজেন্ডাগুলো কিন্তু বাংলাদেশকে তাড়া করবে। এই রাজনীতিবিদদের এগুলোর মুখোমুখি হতে হবেই। জি, ধন্যবাদ। জনাব মান্না, যদি আর কিছু যোগ করার থাকে। আমি যে কথা বলে ফেলেছি তারপরে নতুন কিছু যোগ করবার নেই, তবে আমি ওনার তাগিদটার সাথে খুব একমত আছি। মানে উনি যেটা বললেন না, যে অবদমিত আকাঙ্ক্ষা, যদি এখন তার আকাঙ্ক্ষাটা দমিত হয়, তাহলে এটা আজ হোক, কাল হোক, পরশু হোক, এটা আবার আসবেই। কিন্তু তারপরে একটা কথা থাকে, সেটা হচ্ছে কি, এটা ধরবার মতো কোনো আধার কি তৈরি হবে, সংগঠন কি হবে, তা যদি না হয় তাহলে কিন্তু এটার কোনো মানে দাঁড়াবে। প্যারি কমিউন যে ব্যর্থ হয়েছে, সেই প্যারিসে তার বিপ্লব হয়নি, হয়েছে অন্য জায়গাতে। আমার এখানেও যে আশাটা তৈরি হলো, তাকে ধারণ করে তাকে কোনো জায়গাতে একটা শেপ দেওয়ার মতো পরিস্থিতি যদি না হয়, তাহলে এতে কোনো লাভ হবে না। ডক্টর রিপন, ধন্যবাদ আপনাকে। আমি যে কথাটি বলছি, আমাদের নেতা জনাব তারেক রহমান একটি কথা বলতেন যে ৫ই আগস্টের আগের রাজনীতি এবং পরের রাজনীতি, অর্থাৎ মানুষের মধ্যে একটা মনোজগতে পরিবর্তন ঘটেছে। এটা অত্যন্ত সত্য। আলতা পারভেজ খুব কারেক্টলি উচ্চারণ করেছেন। মানুষের তো নিঃসন্দেহে একটা আকাঙ্ক্ষা আছে। মানুষ তো সেই আপনার ফ্যাসিবাদী ব্যবস্থা, নেতারা বা রাজনৈতিক নেতারা বা মন্ত্রী এমপিরা নিজেদেরকে জমিদার ভাববেন বা জমিদারের মতো আচরণ করতেন, যেটা যে 5 বছরের জন্য নির্বাচিত হয়ে গেছে, এনাফ, আমাকে আর কে ধরবে, কে সবে ইত্যাদি, সেই মানসিকতার জায়গাটা কিন্তু নাই। তাদের প্রত্যেকেই কিন্তু মানসিকভাবে তাদের এই তৈরিটা হতে হবে যে জনগণ আমাকে নামাতে পারে শুধুমাত্র আগুন দিয়ে, শুধুমাত্র ঘেরাও করে, বিক্ষোভ করে না। বিধি ব্যবস্থার মধ্যে পরিবর্তন। সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, অনেকগুলো পরিবর্তন আমাদের রাজনৈতিক নেতারা, ওনারা যে সংলাপে গেছেন, সমস্ত মানে সংগ্রাম করেই নির্বাচনে, সংস্কার করেই নির্বাচনে যেতে হবে। ইট উইল টেক মেনি ইয়ার্স। তো আজকে আপনার এই যে ইউনূস সাহেবের কাছে আজকে আমাদের এই যে আপনার কি বলে রাখাইনের করিডোর নিয়ে আজকে আলোচনা হচ্ছে, আজকে স্টারলিংক নিয়ে আলোচনা হচ্ছে, যে স্টারলিংক আপনার সরকার দিয়ে দিচ্ছেন, কিন্তু স্টারলিংকটা কিভাবে অপারেট করবে বাংলাদেশে উই ডোন্ট নো। আমরা ইন্ডিয়াতে দেখেছি, আমি ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি, ইন্ডিয়াতে দেখেছি নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের কাছে 4 বছর বা 5 বছর আগে স্টারলিংক ইন্ডিয়াতে অপারেট করার জন্য লাইসেন্স চেয়েছিল, কিন্তু পরবর্তীতে নরেন্দ্র মোদী সেখানে ইন্ডিয়ান কোম্পানি এয়ারটেল এবং রিলায়েন্সের আপনার মানে জিও মানে কি টেলিকম অথবা হোয়াট এভার ভারতীয় কোম্পানির অধীনেই কিন্তু আপনি স্টারলিংককে আপনার পরিচালনা করার ব্যবস্থা। বাংলাদেশে আমাদের টেলিটক আছে, ইউনূস সাহেবের গ্রামীণ ফোন আছে, সেগুলোর মধ্যে দিয়ে তারা দেন। এই জবাবদিহিতার জন্য নির্বাচন লাগবে। চালিয়ে নিতে পারি, কিন্তু অনুষ্ঠানের বাইরে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।